আজকে তাহলে চতুর্থ পর্ব করি, চতুর্থ অংশ অর্থাৎ ইম্পর্টেন্সির চতুর্থ অংশ শুরু করব। চতুর্থ অংশে আমরা বেশ কিছু আবার মেডিসিন নিয়ে বলবো, যেগুলি বলা হয়নি দ্বিতীয় এবং তৃতীয় অংশে, যেগুলি বলা হয়নি সেইগুলি চতুর্থ অংশে বলবো। তার মধ্যে প্রথমে শুরু করি আমি কোনিয়াম ম্যাকুলেটাম। কোনিয়াম ম্যাকুলেটাম হচ্ছে হেমলক বিষ, যা দিয়ে সক্রেটিসকে হত্যা করা হয়েছিল। তাহলে কোনিয়াম ম্যাকুলেটামের কি কি লক্ষণ পাওয়া যায়? কোনিয়াম ম্যাকুলেটামের একটা ধাতুগত লক্ষণ আছে, সেটা হচ্ছে যৌন ইচ্ছা। কোনো কারণবশত চেপে রাখার কুফল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বা যে কোনো গ্লানগুলি আস্তে আস্তে শক্ত পাথরের মতন হয়ে যাওয়া। পক্ষাঘাতটা নিম্ন অঙ্গের থেকে শুরু হয়, ক্রমান্বয়ে ঊর্ধ্ব অঙ্গের দিকে উঠতে থাকে, নিদ্রার মধ্যে ঘাম। এগুলি আমাদের কোনিয়ামের একটা চরিত্রগত লক্ষণ। তাহলে ধাতুগত লক্ষণ আমি তোমাদের বললাম। এই ধাতুগত লক্ষণের সাথে কামতৃষ্ণার বৃদ্ধি, অর্থাৎ নাই করে খাই বেশি, ক্ষমতা নেই, ইচ্ছা বেশি, যৌন ক্ষমতা শক্তি কম, কিন্তু তার সেই সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, রাত্রে একবার, ইচ্ছাটা যেন তার মনের মধ্যে থাকে, কিন্তু ক্ষমতা প্রচন্ড দুর্বল। বুঝলে? যেমন পেটের রোগ যার আছে, সে সবসময় খাই 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 করে। আর যার পেটের রোগ নেই, সে কিন্তু ওই 3 বেলা খায়, পরিপুষ্ট হয়ে পেট ভরে ঠিক আছে। আর যার ওই পেটের রোগ আছে, সেই একটুখানি খেলো, আবার খানিক পর আটটুখানি খেলো, মানে সবসময় তার একটা খাই খাই ভাব থাকে, নাই ঘরে খাইবে। যাক, তাহলে আমি কোনিয়ামে যে ধাতুগত লক্ষণ সেটা বললাম। আর কাম শক্তি, কামচ্ছাটা প্রচন্ড ভাবে বেশি থাকে, আর ক্ষমতা কম, সামান্য মানে উত্থান হয়, উত্থান শক্তিটা, পুংলিঙ্গটা শক্ত কম হয়, সামান্য উত্থান হয়। যৌন ক্ষুধা চাপিয়ে রাখার কুফল আমি আগেই বলেছি। এছাড়া প্রস্টেট গ্ল্যান্ডটা বৃদ্ধি হয়, অনেক সময় প্রস্টেটিক দুষ্করণ হয়, প্রস্রাবে বাধা সৃষ্টি হয়, বা অন্ডোদয় শক্ত পাথরের মতন হয়ে যায়। তোমাদের এই সাথে মেল জনন যন্ত্র পড়াতে গেলে আমার অর্কাইটিস পড়াতে হবে। আমি তোমাদের প্রস্টেট গ্ল্যান্ড পড়িয়েছি, অর্কাইটিস এক সময় পড়াবো, হাইড্রোসিল আর অর্কাইটিস একসাথে পড়িয়ে দেবো। এরপরে আমরা থুজা অক্সিডেন্টালিস। থুজার যে ধাতুগত লক্ষণ, সেটা আমাদের প্রয়োজন ওই রকম। কখন বৃদ্ধি, কোন সময় বৃদ্ধি, বর্ষাকালে বৃদ্ধি, ভোরবেলায় বৃদ্ধি, বিকাল বেলায় বৃদ্ধি, একটা বদ্ধমূল ধারণা, একটা ফিক্সড আইডিয়া, একটা সুসিবাইগ্রস্ত, লবণ প্রিয়, ঘামে মধুর ন্যায় গন্ধ, বুঝলে? এইরকম ধরনের আচিল হবার প্রবণতা। আবার অনেক সময় অর্জিত প্রমেহ, গনোরিয়া, অর্থাৎ কোনো খারাপ জায়গায় গিয়ে গনোরিয়াটা নিয়ে আসলাম, বিসদৃশ্য মতে ট্রিটমেন্ট করার পরে গনোরিয়াটা কমে গেল, তারপর থেকে দেখা গেল জনন যন্ত্রে আচিল বের হলো, পুংলিঙ্গে আচিল বের হলো, তার যৌন ক্ষমতা কমে গেল, প্রস্টেট গ্ল্যান্ডের বিবৃদ্ধি হলো, প্রস্রাবে জ্বালা থাকলো এবং ক্ষমতা কমে গেল। প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হয়, অন্ডের বৃদ্ধি হয়, আচিল তৈরি হয়, অর্থাৎ থুজার রোগী। তাই থুজার রোগী যদি ওই রকম প্রমেহ অর্থাৎ গনোরিয়া সাপ্রেস্টের ইতিহাস থাকে, তাহলে থুজাকে পাশে রেখে চিন্তা করতে হবে, থুজা নয় তো। তাই থুজার যে মানসিক লক্ষণ, গনোরিয়া সাপ্রেস্ট হলে, আমরা যখন মাইজাম পড়াবো তখন বলবো যে এই গনোরিয়া সাপ্রেস্ট হলে আমাদের প্রথম মন আক্রমণ হয়। সিফিলিস সাপ্রেস্ট হলে আমাদের কোন কোন অঙ্গগুলি আক্রান্ত হয়, কোন অঙ্গ দেহের, মনের কোন ইচ্ছাটা চাপা পড়ে যায়, বা কোনগুলি আমাদের ধ্বংসপ্রাপ্ত হয়, কোনগুলি বিকৃত হয়, এগুলি নিয়ে আমি আলোচনা করব। পরবর্তীতে আমরা ফসফরাসের দিকে যেতে পারি। ফসফরাস কিন্তু একটা ইম্পর্টেন্সির দারুণ ওষুধ, কিন্তু আমাদের অনেক ডাক্তারবাবুদের হাতে ফসফরাসের অপব্যবহার হয়।
জেমস টাইলার কেন্ট এটা বলছে, এবং আমিও লক্ষ্য করে দেখেছি ফসফরাসের অপব্যবহার হলে কিন্তু পূর্ণাঙ্গভাবে ধ্বজভঙ্গ হয়েও যায়। যেমন ধ্বজভঙ্গ ভালো করতে পারে তেমন ধ্বজভঙ্গ হয়েও যায়। সেটা আমাদের হোমিওপ্যাথি প্রত্যেক মেডিসিনের, ওষুধের অপব্যবহার হলে রুগীর ক্ষতি ছাড়া ভালো হয় না। তাই ফসফরাসের রুগীগুলি ঠান্ডা জলের পিপাসা, মাথায় ঠান্ডা চাই, পাকস্থলীতে ঠান্ডা চাই, আর সব জায়গায় সে গরম চাই। মাথায় ঠান্ডা, পাকস্থলীতে ঠান্ডা, শীতকালেও বরফ দেওয়ার ন্যায় ঠান্ডা জল পছন্দ করে। ওভার সেন্সিটিভ, বোঝে ভালো, সে গাহাত বা ম্যাসেজ পছন্দ করে, বজ্রপাতের শব্দে ভীত হয়, আর ক্ষয়রোষ প্রবণতা, রক্তস্রাব প্রবণতা, একটু ছোট আলপিন ফুটলেও প্রচুর রক্ত বেরিয়ে যায়, বুঝলেন? আর উদারময় প্রবণতা, আবার ওদিকে হাইপার সেক্সুয়াল মেন্টালিটি এবং সহবাস ক্ষমতাও সাংঘাতিক, মানে ইচ্ছাটা, এবং সহবাসে যায়ও বেশি। এর পরবর্তীতে সঙ্গম শক্তির অভাব হয়ে যায়। সঙ্গম শক্তির অভাব আছে কিন্তু অদম্য সঙ্গম ইচ্ছা। আরেকটা মেডিসিন আমি বলছি, অদম্য, মারাত্মক, এক্ষুনি চাই, কিন্তু ক্ষমতার বেলায় নরবান ছাড়া। ফসফরাস ধরো একটা অর্থাৎ একটা মোমবাতি, মোমবাতির দুপাশে জ্বেলে দিয়ে যেমন দ্রুত ধ্বংস হয়ে যায়, ফসফরাসের দেহগুলি এরকম ধ্বংস হয়ে যায়। একটা উদারময় প্রবণ, একটা ধাতু ক্ষয়ের প্রবণ, একটা রক্তস্রাবের প্রবণ, বক্ষ স্থলটা পায়রার মতন চ্যাপটা। এই হিসাবে আমরা কিন্তু ফসফরাসের কথা চিন্তা করতে পারি। দুর্দম্য সঙ্গমের চা, সঙ্গম শক্তি কম, স্বপ্নে ধাতুপাত এবং কাম বিষয়ক স্বপ্ন, সেক্সুয়াল স্বপ্ন, কাম বিষয়ক, এরা আমাদের ফসফরাসের একটা চরিত্রগত লক্ষণ, খেয়াল করবা। এছাড়া আমরা ক্যানথাইরিসে ওই রকম যাই, প্রবল ইচ্ছা, আর তার সাথে মূত্রে জ্বালা থাকে। যদিও আমাদের ক্যানথাইরিস কিন্তু খুব ক্রনিক ক্ষেত্রে ব্যবহার খুব কমই হয়, খুব কম হয়। প্রস্রাবে জ্বালা থাকে, আর জল খেলে ওই প্রস্রাবে জ্বালা আরো বর্ধিত হয়, আগুনে পুড়ে যাওয়ার মতন জ্বালা। তাই যদি থাকে এবং একটা কামোন্মত্ততা ভাব থাকে, অনেক সময় কাম বিষয়ক উল্টোপাল্টা বলে, মেয়েদের ক্ষেত্রে সেটা লক্ষ্য করা যায় বেশি। ঘটকের জেমস টাইলার কেন্টের তোমরা ক্যান্সারিসটা পড়বা, তাহলে আরো বেশি জানতে পারবা। তাই ইচ্ছাটা প্রবল। দেখো, ধরো এই ইচ্ছা প্রবল 5টা মেডিসিন আছে, কিন্তু 5টা মেডিসিনের মেন্টাল, 5টা মেডিসিনের মডালিটিস, 5টা মেডিসিনের অন্যান্য লক্ষণ কিন্তু সম্পূর্ণ আলাদা। আমারও মাথা আছে, তোমাদেরও মাথা আছে, আমারও নাক আছে, তোমারও নাক আছে, আমার মুখমণ্ডল আছে, তোমাদেরও মুখমণ্ডল আছে, কিন্তু 5টা চিত্র তো আলাদা। এই আলাদা করে বোঝাটাই কিন্তু হোমিওপ্যাথির মূল বৈশিষ্ট্য। পরবর্তীতে আমরা যাবো ব্যারাইটা কার্ভে। ব্যারাইটা কার্ভ, তা ব্যারাইটা কার্ভে কি বলা হয়, সেটাও তো কিন্তু সেই অকাল বার্ধক্য বলা হয়। বয়সের তুলনায় এবার বৃদ্ধি হয় না, বুদ্ধিবৃত্তির স্ফোরণ ঘটে না। দেখা গেল হয়তো 28 বছর বয়স, সে তার খেলাধুলা ওই বাচ্চাদের সাথে, হ্যাঁ, নতুন লোক দেখলে লুকাই, তার সাথে তার সামনে যেতে একটা সন্তুষ্ট বোধ করে। এই যে ব্যারাইটা কার্ভের মেন্টাল, ব্যারাইটা কার্ভের কিন্তু মেন্টাল বেসিক মেডিসিন, তোমরা খেয়াল করবা। ব্যারাইটা কার্ভ, ব্যারাইটা কার্ভ অনেক সময় জন্মসূত্রে হলে বেঁকে খাটো হয়ে যায়, আঙুলগুলি খাটো খাটো হয়ে যায়, পা গুলি খাটো খাটো হয়ে যায়, খর্বাকৃতি, খর্ব আকৃতি। তা খর্ব আকৃতি অনেক সময় দৈহিক খর্ব আকৃতির অনেকে নাও পেতে পারো, মানসিক খর্বাকৃতি। বয়সের তুলনায় বড় হয়ে গেলে, 60 বছর হয়ে গেল বয়স, কি 85, তার 72 হয়ে গেল, বুদ্ধিবৃত্তি কমে গেল। তাহলে এই ধরনের অবস্থা কিন্তু আমরা ব্যারাইটা কার্ভে পাই। ইচ্ছা কমে যাওয়া, ধ্বজভঙ্গ, অকালে ধ্বজভঙ্গ, অসময়ে ধ্বজভঙ্গ, 40 বছরেই তার, 30 বছরেই তার শেষ। ইচ্ছা কমে যাওয়া, প্রস্টেট গ্ল্যান্ডের বড় হওয়া বা অন্ডদ্বয়ের বৃদ্ধি, এখানেও কিন্তু থাকে।
প্রস্টেট গ্ল্যান্ডটা অনেক সময় বেশ কিছু কিছু রোগীর মধ্যে দেখবা সেক্সুয়াল ডিসঅর্ডারের সাথে প্রস্টেট গ্ল্যান্ড সম্পর্কে কোনো গোলযোগ আছে কিনা সেটা কিন্তু তুমি জেনে নিবা। আমি কিন্তু দেখো অনেক মেডিসিনের মধ্যে কিন্তু প্রস্টেট গ্ল্যান্ড সম্পর্কে বললাম, সেগুলি খেয়াল করবা যে লক্ষণটা পাওয়া যায় কিনা। তারপরে আমরা ক্যালিব্রোম, ক্যালিব্রোম একটা সাংঘাতিক মেডিসিন। তবে ক্যালিব্রোমের যে বিশেষ বেসিকটা, অনেকেই সেক্সুয়াল দুর্বলতা খাও ক্যালিব্রোম খাও, না এরকম কোনো হোমিওপ্যাথি হয় না। ক্যালিব্রোমের যে বিশেষ ব্যাপারটা সেটা হচ্ছে স্মৃতিশক্তিহীনতা, মারাত্মকভাবে আমরা স্মৃতিশক্তিহীনতায়, আর আংশিক নিদ্রাকালে কাম উত্তেজনা, যেই একটু চোখ বুঝালো এবং কাম উত্তেজনা শুরু হয়ে গেল, বুঝলে, আর স্মৃতিশক্তি দুর্বলতা। এই জিনিসটা কিন্তু আমাদের সব থেকে একটা বড় ব্যাপার। অতি সহবাসের কুফল, অতি সহবাসের কুফল, যারা প্রচন্ড মিলামেশা করে, যারা হস্তমৈথুন করে, যারা প্রচুর ভাবে যাদের বীর্যক্ষরণ হয়, তাদের কিন্তু আমি তোমাদের কারণ হিসাবে যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে অতি ব্যবহার একটা বড় কারণ। এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে যে মেডিসিন গুলি আছে তোমাদের খেয়াল করে করে রাখতে হবে, পড়তে হবে। প্রচন্ড হস্তমৈথুন বা প্রচন্ড মৈথুনের পরে কোন কোন মেডিসিন গুলি সাধারণত আসে, এবং জীবনযাপন প্রণালী, যখন ট্রিটমেন্ট করবা ওষুধ দিবা, জীবনযাপন প্রণালী কিন্তু তাকে চেঞ্জ করতে বলতেই হবে। উগ্র খাদ্য খাবার খাবে না এবং মিলামেশাটা যত পারবে কম করবে। অর্থাৎ কলসে জল ভরুক, তারপরে তুমি কলস থেকে ঢেলো। একদিকে ফুটো করা থাকবে আর একদিকে তুমি ওষুধ দিয়ে কিন্তু কিছু করতে পারবে না। তাহলে ক্যালিব্রোমের স্মৃতি শক্তিহীনতা, অত্যাধিক মৈথুন আর আংশিক নিদ্রাকালে তার উত্তেজনা হয় এবং বীর্যস্খলন হয়। এই স্মৃতি শক্তিহীনতা ইদানিং কারণে আমার একদম মারাত্মক ভাবে হলো। খেয়াল রাখতে হবে রুগী কি বলছে, রুগীর কাছে জানতে হবে আপনার আর কি হয়, মনের কি হয়, কাশি হয় কি, আপনার শ্বাসযন্ত্র কেমন, আপনার ডাইজেস্টিভ সিস্টেমের লক্ষণগুলি কিছু থাকলে বলুন। তাকে এমন কোন লক্ষণ বলো না যে সে হ্যাঁ বা না বলেই চলে যায়। কেস রেকর্ডটা আমি করাবো 83 থেকে যখন, তখন এগুলি আরো বেশি করে বলবো। পরবর্তীতে আমরা সেলিনিয়াম বলে একটা মেডিসিন পাই, সেলিনিয়াম। এও কিন্তু ওই রকম, একটু পায়খানার সাথে বীর্য নির্গমন হচ্ছে, পায়খানা দিকে কোদ দিয়ে ধাতু বেরোচ্ছে, না খাও সেলিনিয়াম খাও, 3x খাও, সেলিনিয়াম বড়ি খাও। এইটা কিন্তু স্পেসিফিক হিসাবে আমাদের হোমিওপ্যাথিতে কোনো মেডিসিন হয় না। সেলিনিয়ামের রোগী কিন্তু একটু গরম কাতর, ঘুমের মধ্যে ধীরে ধীরে শুক্র নির্গমন, ঘুমের মধ্যে ধীরে ধীরে শুক্র নির্গমন। ঘুমিয়ে আছে তো, এই একটু বেরোলো, আবার খানিক পরে একটু বেরোলো, আবার খানিক পরে একটু বেরোলো। ইচ্ছা বেশি ক্ষমতা কম, ইচ্ছা বেশি ক্ষমতা কম, শুক্র তরল, কাম বিষয়ক চিন্তা, গরম কাতর, রোগী কিন্তু গরম কাতর, ধ্বজভঙ্গ, প্রচন্ড দুর্বল। এখানে সেলিনিয়ামের গরম কাতরতা খুব গুরুত্বপূর্ণ, বুঝলেন। যদিও এই গরম কাতর যদি তুমি খোঁজো তাহলে আমরা পরবর্তীতে অ্যাসিড ফ্লোর পাবো, ফ্লুরিক অ্যাসিড। গরম কাতর হিসাবে আমরা কতগুলি মেডিসিন পাই, পালসেট্রা, তারপরে অ্যাপিসমেল, তারপরে ফ্লুরিক অ্যাসিড। ফ্লুরিক অ্যাসিড আমার মনে হয় রাজা ব্যক্তি গরম কাতরে। তা ফ্লুরিক অ্যাসিড এমনিতেই লম্পট, মানসিক এবং দৈহিক। অর্থাৎ ভালো কথা, জ্ঞানমূলক কথা, ধর্মীয় বিষয়ক বা কোনো ভালো আলোচনায় সেই 1 মিনিটও দাঁড়াবে না। কোথায় মদ্যপানের আসর আছে, কোথায় ক্রসকাটারে গিয়ে সময় কাটানো, কোথায় নাচ গান হচ্ছে, কোথায় সেক্সুয়াল আলোচনা হচ্ছে, এগুলিতে তার কোন রকমের কোনো দুর্বলতা বা অনীহা নেই। গরমে একমাত্র কষ্ট, গরম কথা, গরম সহ্য করতে পারে না। তাহলে সেলিনিয়ামের গরম কাতর, আবার এও গরম কাতর, কিন্তু সেলিনিয়াম চিন্তা ভাবনা, ঘুমের মধ্যে ধীরে ধীরে বীর্যস্খলন, মেন্টালটা কিন্তু
ঠিক আমরা বলছি যে ফ্লুরিক অ্যাসিডের মতো নয়। এই হিসাবে দাঁড়িয়ে আমরা সেলেনিয়ামের সাথে ফ্লুরিক অ্যাসিড ইন্ডিভিজুয়াল করে ফেলতে পারলাম। তাহলে আমরা এই যে ওষুধগুলি বললাম, আমার মনে হয় অন্তত খান 25 মেডিসিন নিয়ে আমি এই এমপোটেন্সি তোমাদের সামনে বললাম 3টে এপিসোডে। তোমাদের আবার আর একবার বলে দিই, তোমরা খেয়াল রেখো, এই ধরনের রুগী পেলে আগে তার মেন্টালটা সংশোধন করার জন্য উপদেশ দিবা, সহবাস থেকে বা মৈথুন থেকে বিরত হওয়ার জন্য তাকে উপদেশ দিবা, উগ্র খাদ্য খাবার খাওয়া, রাত্রি জাগরণ বা এই ধরনের ছবিগুলি বা বই দেখা বা বইগুলি না পড়া, এ থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ ম্যানেজমেন্টটা 100% যদি না হয় তাহলে তোমরা কিন্তু সঠিক মেডিসিন দিয়েও কাজ করতে পারবে না। অর্থাৎ তার ভালো হওয়ার ইচ্ছা নেই, তুমি জবরদস্ত করে ওষুধ দিলে কাজ হবে না। সব রোগী চাই ডাক্তারবাবু আমার ক্যান্সার হয়েছে, আমি যাতে ভালো হই। আরে আমার ক্যান্সার হয়েছে ভালো হয় ঠিক আছে, কিন্তু আমাকে যেটা নিষেধ করছে ডাক্তার তা আমি আর শুনি না। আমার সরিষা কাশির প্রবণ, অল্পতেই কাশি হয়, ঠান্ডা লাগে, ডাক্তারবাবু বললো আপনি কিছু ধূমপান করবেন না, ঠান্ডায় ঘুরবেন না। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবু বলে খালাস। আমি কিন্তু মাঝে মাঝে বিড়ি ফুকি, বিড়ি আমি ফুকবো আর ওদিকে ডাক্তারবাবু আমাকে ওষুধ দেবে কাশি কমানোর জন্য, শ্বাসকষ্ট কমানোর জন্য, হবে না। এক্সাইটিং কজ অর্থাৎ উত্তেজক কারণ যদি মেনটেন না করা হয় তাহলে কোনো নির্বাচিত মেডিসিনও কিন্তু সেখানে কাজ করবে না, খেয়াল রাখবা। তাহলে আমরা ম্যানেজমেন্ট সম্পর্কে বলে দিলাম। আর এই যে 20 থেকে 25টা ওষুধ নিয়ে আলোচনা করলাম, শ্রুতি একটা বড় বিদ্যা। তোমরা এই এপিসোডগুলি অফ টাইমে চালিয়ে চালিয়ে দেখবা, শুনবা, দেখবা মানে শুনবা, দেখার কিছু নেই, শুনতেই হবে। আর এছাড়া এই মেডিসিনগুলি নিয়ে আবার মেডিকাতে একটু পড়াশোনা করবা, দরকার হলে এর সাথে আরো কিছু মেডিসিন নিয়ে তোমরা পড়াশোনা করবা। তাহলে এই পর্যন্তই থাক।